আসসালামু আলাইকুম, আমি মুনতাসির রহমান আবিদ। আজকে আমরা আলোচনা করব অণুজীব অধ্যায়টা থেকে। তো অণুজীব অধ্যায়ের উপরে আমরা মোটামুটি কয়েকটি ক্লাসই নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যালেরিয়া পরজীবী। তো ম্যালেরিয়া পরজীবীর উপর একটা স্ক্রিন রেকর্ডিং ক্লাস অলরেডি আপলোডেড। এখন যেটা দেখব সেটা হলো ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের ধাপসমূহ, এই বিষয়টা সম্পর্কে। বাইরে সুন্দর মতো ব্যাঙে ডাকাডাকি করছে, ওইটাকে আহ, পাত্তা না দিয়ে আমরা ক্লাসটা নিচ্ছি। তো আমরা দেখো, প্রথমত ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের ধাপসমূহ মোটা দাগে বললে দুইটা ভাগে ভাগ করা যায়। যে ম্যালেরিয়া কি একটা রোগের নাম। ম্যালেরিয়ার কি মানে যে রোগটা হয় সেটা বিভিন্ন পরজীবীর কারণে হয়ে থাকে। এর মধ্যে খুবই কমন হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, এরকম আরও কয়েকটা পরজীবী আছে যাদের প্রভাবে যারা বাহক হিসেবে আমার ম্যালেরিয়াটাকে মানবদেহে সংক্রমণ ঘটিয়ে থাকে। তো আমরা যেটা দেখছি সেটা মূলত হলো প্লাজমোডিয়াম ভিভেক্স, সেটা কিভাবে মানবদেহে ম্যালেরিয়া ছড়ায় এবং তার জীবনচক্র সম্পর্কে। তো জীবনচক্র যদি একদম সহজ ভাষায় বলি, জীবনচক্র জিনিসটা কি, একদম এটা কোনো ডেফিনেশন না, জাস্ট বোঝার জন্য। সেটা হলো জীবনচক্র মানে হলো তার জীবনে যা যা ঘটলো, কোন কোন জায়গায় কি কি করলো না করলো, এইসব বিষয় আসে মূলত আমরা জীবনচক্রে আলোচনা করে থাকি। তো এর কিভাবে এর বৃদ্ধি হবে, কিভাবে সে যে জনন প্রক্রিয়া ঘটাবে বা সংখ্যা বৃদ্ধি করবে, এইসব বিষয় আসে মূলত আমরা জীবনচক্রে আলোচনা করে থাকি। তো ম্যালেরিয়া কি করে, ম্যালেরিয়ার বিষয়টা হচ্ছে এরকম যে ম্যালেরিয়া যেহেতু একটা পরজীবী, এটা প্রধানত সৃষ্টি হয়ে থাকে আমার ইয়ের মধ্যে, মানে মশকির মধ্যে বা মশকির দেহে এটা সৃষ্টি হয়। এখন ধরো একটা মশকি সামহাও আক্রান্ত হয়ে গেল ম্যালেরিয়ার দ্বারা। তো এই ম্যালেরিয়া আক্রান্ত মশকিটা যখন মানব দেহে দংশন করবে, মানুষকে যখন কামড়ায়, তখন কি হয় ঘটনা, তখন হলো এর দেহ থেকে ম্যালেরিয়ার পরজীবী বা ম্যালেরিয়ার যে জীবাণুটা সেটা মানুষের দেহে প্রবেশ করে। এখন মানুষের দেহে প্রবেশ করলে তোমার সমস্যাটা কি? প্রথম কথা হলো, তোমার দেহে যেহেতু একটা পরজীবী প্রবেশ করেছে, অবশ্যই সে একটা ভিতরে ধ্বংসযজ্ঞ চালাবে। তো এই কারণে তো তোমার কি হবে, মানে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান পর পর তোমার জ্বর আসতে থাকবে। এবং এই কারণে কিন্তু আমরা মানে ম্যালেরিয়াকে অনেক অনেক আগে অনুপম পর্যায়বৃত্ত জ্বরও বলা হয়ে থাকতো। কারণ কি, একটা নির্দিষ্ট পিরিয়ড মেনটেন করে জ্বর আসতো, এই কারণে মানে এই নামে নামকরণ করা হয়েছিল। তো আমরা দেখো, তাহলে কি প্রথম কথা হলো, তাহলে যেখানে ছিলাম, যে এরা মানুষকে আক্রমণ করে, মানুষের মধ্যে জ্বর সৃষ্টি করে। এবং মানুষের দেহে যখন ইয়েটা তৈরি হবে, মানে ম্যালেরিয়া পরজীবীটা আরো বংশবৃদ্ধি করবে। বংশবৃদ্ধি করলে কি হবে, অন্য যদি নতুন কোনো মশকি এসে আবার মানুষকে কামড়ায় বা মানুষকে দংশন করে, তখন মানুষের দেহ থেকে আবার ওই যে নতুন মশকি, সেই মশকির দেহে আবার আমার এই ম্যালেরিয়ার জীবাণুটা চলে যাবে। তো এইভাবে দেখো কি হলো, একটা স্বাভাবিক মশকি, মানে যে আক্রান্ত ছিল না, যার মধ্যে ম্যালেরিয়া জীবাণু ছিল না, সেও কিন্তু আমার মানুষের দেহ থেকে পরবর্তীতে কি করলো, ম্যালেরিয়ার জীবাণুটা পেয়ে ফেললো। আসলে সে মূলত ভুল করে ফেলছে জীবনে, যে মানুষের দেহ থেকে তার ম্যালেরিয়ার জীবাণু নেওয়া লাগছে। ঠিক আছে, তার কিন্তু অনেক ক্ষতি হবে। ম্যালেরিয়া জীবাণু কিন্তু খালি শুধু যে মানুষের যে ইয়ে করে, মানে ক্ষতি করে এরকম না। এই যেহেতু আমার ম্যালেরিয়া আছে, ম্যালেরিয়ার অবশ্যই ক্ষতি হবে। তো আমরা দেখো এখানে কি, ম্যালেরিয়া ম্যালেরিয়ার জীবনচক্রটা প্রথম, মানে দুইটা ম্যালেরিয়া পরজীবীর যে জীবনচক্রটা সেটা মূলত দুইটা সংগঠন স্থল থাকে। কি কি? একটা হলো মানবদেহে। মানবদেহে এদের অযৌন জনন ঘটে, মানে এদের সংখ্যা বৃদ্ধি ঘটবে, কিন্তু অযৌন জনন প্রক্রিয়া, অযৌন জনন প্রক্রিয়াটা কি, যে প্রক্রিয়ায় আমার মানে পুং এবং স্ত্রী জনন কোষের মিলন ব্যক্তি রেখে ঘটে, তাকে আমরা সাধারণত অযৌন জনন বলে থাকি। তাহলে মানবদেহে এদের সংখ্যা বৃদ্ধিটা কি প্রক্রিয়া ঘটবে? অযৌন জনন। আর মশকির দেহে যেটা ঘটবে সেটা হলো যৌন জনন। এখন কোন মশকির দেহে? সেটা হলো তোমার দ্বিতীয়বার যে আক্রমণ, মানে দংশন করবে সে। মানে ধরো এরকম চিন্তা করো, যে এটা আমার আসলে আজকে লাল মার্কার, তো লাল মার্কারটা খুবই হালকা দেখা যায়, তাও কিছু করার নাই। তো ধরো এরকম, এটা একটা মশা, ঠিক আছে, এটা একটা মশকি। মশকি বলার পিছনে একটা স্পেসিফিক কারণ আছে। কারণটা কি? কারণ হলো মশা কিন্তু কামড়ায় না, কামড়ায় হচ্ছে মশকি। তো মশকি ধরো এইভাবে কামড়ালো মানুষকে, এটা হলো একটা মশকি। তো এটা ধরো তোমার হাত, তো তোমার হাতে ধরো এই যে মশকিটা কামড় দিল, তো এটা ধরো যে এটা হলো আমার পজিটিভ, ঠিক আছে, এটা হলো আমার পজিটিভ, মানে ম্যালেরিয়া পজিটিভ একটা মশা বা মশকি। এটা আমার তোমাকে কামড় দিল, তাহলে কি হবে, তুমিও ম্যালেরিয়া পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এখন ধরো পরবর্তীতে নতুন আরেকটা মশকি আসলো এরকম, এটা হলো তোমার নতুন মশকি।
ঠিক আছে, এটা কি আমার নতুন মশকি। এই মশকিটা কিন্তু জানতো না যে এই লোক যে ম্যালেরিয়া পজিটিভ, এটা জানতো না। সে সে এসে কি করলো, এখানে কামড় দিল, কামড় দিয়ে কি করলো, সেও পজিটিভ হয়ে গেল। এখন দেখো তো এই মানে বেচারা কিন্তু মারাত্মক বিপদে পড়ে গেল। এই কিন্তু না জানতেই এসে ম্যালেরিয়ার আক্রান্ত হয়ে গেল। তাহলে কিন্তু তারও আসলে একটা ক্ষতি হয়ে গেল নাকি। তো এই হলো বিষয়, যে এই এই মশারও ক্ষতি হয়ে গেল। তো তাহলে দেখো কি, এই যে দ্বিতীয় মশকি যেটা, এটা তো প্রথম মশকি পজিটিভ মশকি, এটাও পজিটিভ, কিন্তু পরবর্তীতে পজিটিভ হয়েছে কামড় দেওয়ার ফলে। তো এটা কি, এটা একটা ম্যালেরিয়া পজিটিভ মশকি, যেটা দ্বিতীয় ধাপে আমার ইয়েতে হয়েছে, মানে ম্যালেরিয়া পজিটিভ হয়েছে। তো মশকির দেহে যৌনজনন, তার মানে কোন জায়গার কথা বলছি, সেটা হলো এই যে দ্বিতীয় মশকি। দ্বিতীয় মশকির দেহে যৌনজনন ঘটে। দ্বিতীয় মশকির যে ক্রপ আছে, ক্রপটা কি, ক্রপটা হলো তোমরা জানো ঘাস ফড়িং এর মধ্যে পড়েছো যে মানে এর পরিপাকতন্ত্রের সাথে সাথে এরকম একটা ক্রপ থাকে, একটা নির্দিষ্ট এরিয়া আছে, একে আমরা ক্রপ বলে থাকি। তো এই ক্রপের মধ্যে কি হবে, এই ক্রপের মধ্যে তোমার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় কি যৌনজননটা সংঘটিত হয়। ক্রপের পরবর্তীতে ক্রপ থেকে বের হয়ে আলটিমেটলি কিন্তু আমার এই মানে এই যে জীবাণুগুলো কিন্তু আবার পরবর্তীতে আবার নতুন মানুষের দেহেও ছড়াতে পারে। তো এখন তাহলে বুঝলাম কি, এটা দুইটা ধাপে ঘটবে। প্রথম কথা হলো মানব দেহে অযৌনজনন এবং মশকির দেহে যৌনজনন ঘটবে। ঠিক আছে, এখানে পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে জাইগোট সৃষ্টি হবে। জাইগোট সৃষ্টি হয়ে সেখান থেকে আবার জীবাণু সৃষ্টি হয়ে পরবর্তীতে আবার মানব দেহকে আবার নতুন কাউকে, যদি আবার নতুন কাউকে আক্রমণ করে, তাহলে তার দেহ কিন্তু আবার আমার এই যে ইয়াটা মানে ম্যালেরিয়া যে পরজীবীটা, সেটা কিন্তু বাহিত হয়ে যাচ্ছে। তো তাহলে এখন দেখো, মানব দেহে যে অযৌন জনন, এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক নাম্বার হলো হেপাটিক সাইজোগনি। সাইজোগনি মানে কি, জীবন চক্রের একটা মানে নির্দিষ্ট সময়, এই সময়টাকে আমরা সাইজোগনি বলছি। মানে একটা নির্দিষ্ট টাইম স্পেন্ড, এই নির্দিষ্ট টাইম স্পেন্ডটাকে আমরা সাইজোগনি বলছি। তো হেপাটিক সাইজোগনি এটা কোথায় ঘটবে? সাইজোগনি যেহেতু একটা টাইম স্পেন্ড, সুতরাং হেপাটিক সাইজোগনি মানে হলো, হেপাটিক কথাটার মানে হলো যকৃৎ। তো ঘটনা যেটা ঘটে, মানব দেহে যখন আমার ম্যালেরিয়া পরজীবীটা প্রবেশ করে, তখন কি করে, সে হেপাটিক সাইজোগনি মানে মানুষের যে যকৃৎ, সে যকৃতে কিছু সময় কাটায় এবং বিভিন্ন ধরনের ক্ষতি করে। আবার কি করে, আবার হলো সেখান থেকে একটা বিশেষ ধরনের উপাদান তৈরি হয়। আপাতত আমরা সেটাকে উপাদান হিসেবেই জানছি, পরবর্তীতে আরো ডিটেল জানবো। সেই উপাদানটা কি করে, আবার এরিথ্রোসাইটিক সাইজোগনি ঘটায়। মানে মানুষের যে এরিথ্রোসাইট বা যাকে বলা হয় রেড ব্লাড সেল বা আরবিসি, সেই আরবিসির মধ্যে আবার একটা নির্দিষ্ট সময় কাটায় কে, আমার ওই যে বললাম যে হেপাটিক সাইজোগনি থেকে সৃষ্ট একটা বস্তু, হ্যাঁ, বা পরবর্তীতে বস্তুটা কি সেটা তো অবশ্যই আলোচনায় আসবে। তো তাহলে এইভাবে দেখো, মানুষের দেহে সে দুইটা প্রক্রিয়া সাইজোগনি ঘটায়। একটা হলো হেপাটিক সাইজোগনি মানে যকৃতে কিছুদিন অবস্থান করে, আবার এরিথ্রোসাইটিক সাইজোগনি বা রেড ব্লাড সেলে কিছুদিন অবস্থান করে এবং বিভিন্ন তাণ্ডব লীলা চালায়। তো হেপাটিক সাইজোগনি যেটা, সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। এক নাম্বার হলো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হলো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি নামকরণের পিছনে কারণটা কি, দেখো হেপাটিক সাইজোগনির ইমিডিয়েট পরে হচ্ছে আমার এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো এরিথ্রোসাইটিক সাইজোগনির কাছাকাছি যেটা, সেটাকে বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর যেটা হলো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির আগে, সেটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো আমরা এখানে যে বড় যে চিত্রটা এঁকে রেখেছি, সেটা মূলত হলো আমার কি, হেপাটিক সাইজোগনির চিত্র। হেপাটিক সাইজোগনির সম্পূর্ণ চিত্রটা আমরা এখানে এঁকে রেখেছি বর্ণনার সুবিধার্থে, এবং এখান থেকে আমরা মূলত বিষয়গুলো দেখব। তো আমরা শুরু করব অবশ্যই। তো শুরু করার জন্য আচ্ছা দেখো, আরেকটা বিষয় কি, সেখানে এই যে মশকির দেহেও কিন্তু যৌন জনন ঘটে এবং এরও কিছু ধাপ কিন্তু আছে। কিন্তু আমরা যেহেতু আজকে হেপাটিক সাইজোগনি সম্পর্কে আলোচনা করছি, তাই ওই দিকটায় আমরা গেলাম না। এর কিছু মানে এর পরপরই আমরা কিন্তু আবার মশকির দেহে কিভাবে যৌন জনন ঘটে সেটাও দেখব। তো আমরা আপাতত এতটুকুর মধ্যে থাকছি। তো দেখো, আমরা শুরু করি এখানে। ধরো তোমাকে ম্যালেরিয়া পরজীবী আছে এরকম একটা মশকি তোমাকে কামড় দিল বা দংশন করলো। তো দংশন করলে কি হবে, দংশনের মাধ্যমে মানব দেহে যেটা প্রবেশ করে সেটা হলো স্পোরোজয়েট কোষ। ঠিক আছে, কি প্রবেশ করে, স্পোরোজয়েট কোষটা প্রবেশ করে। এই যে দেখতে পাচ্ছ স্পোরোজয়েট কোষ, এখানে দেখতে কলার মতো মনে হচ্ছে, এটাই হলো আমার স্পোরোজয়েট কোষ। মূলত এটা কলার মতো না, এটা হলো মাকু আকৃতি। ঠিক আছে, তো মাকু আকৃতির স্পোরোজয়েট কোষটা কি করবে দেখো,
আমরা কিন্তু প্রথমত দেখছি কি হেপাটিক সাইজোগনি, বা এটা ঘটবে মূলত কোথায়, আমার যকৃতে। তো যকৃতে অবশ্যই যকৃৎ কোষ থাকবে, বা হেপাটিক কোষ থাকবে, বা হেপাটিক সেল থাকবে। তো এই এরকমই একটা, ধরো সম্পূর্ণ যকৃতে তো অসংখ্য হেপাটিক সেল আছে, তো ধরে নাও যে এরকমই একটা হেপাটিক সেল হচ্ছে এই যে চার কোণা দেয়া যে অংশটা আঁকলাম সেটা। আর স্পোরোজয়েড কোষটা কোত্থেকে আসলো, সেটা হলো আমাকে যে আক্রান্ত মানে ইয়েটা, মশাটা, এই যে দেখো একটা মশা আসছে, এটাও মনে হয় ম্যালেরিয়া আক্রান্ত হতে পারে। আচ্ছা তাহলে দেখো বিষয়টা কি, স্পোরোজয়েড কোষটা কোথা থেকে আসলো, ম্যালেরিয়া আক্রান্ত যে ইয়েটা আছে, মশকিটা ছিল, সেটা তার দেহ থেকে আমার স্পোরোজয়েড কোষটা আমার দেহে আসলো, এসে সামহাউ বা রক্তস্রোতের মাধ্যমে বলতে পারো যকৃৎ কোষে আসলো। যকৃৎ কোষে এসে কি করলো, সেটা ভিতরে প্রবেশ করলো, এই যে দেখো ভিতরে প্রবেশ করছে, ঠিক আছে, স্পোরোজয়েড কোষটা যকৃৎ কোষের ভিতরে প্রবেশ করছে। আর এটা কি, এই যে কালো ডট দেওয়া যেটা, সেটা হলো যকৃৎ কোষের নিউক্লিয়াস, ঠিক আছে, এটা কি যকৃৎ কোষের নিউক্লিয়াস। আর এই ছোট গোল দেওয়াটা কি, সেটা হলো স্পোরোজয়েড কোষের নিউক্লিয়াস। তো দেখো পরবর্তীতে ঘটনা কি, স্পোরোজয়েড কোষটা ক্রিপ্টোজয়েটে পরিণত হলো। ক্রিপ্টোজয়েটটা কি, এরকম একটা সারাউন্ডিং থাকবে, এবং মাঝখানে এই আমার এই যে স্পোরোজয়েড কোষের নিউক্লিয়াস সেটা থাকবে, এবং এটা কিন্তু আমার স্পোরোজয়েড কোষ যেরকম যতটুকু বড় ছিল তার তুলনায় এটা কিন্তু আকার একটু বড় হচ্ছে, ঠিক আছে, ক্রিপ্টোজয়েটটা কিন্তু আকার একটু ফুলে ফেপে উঠছে এরকম। আর এটা কি, এই যে দেখো এখানে কিন্তু আমি লাল দেওয়ার মানে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে এমন কিছু বুঝাইনি, এটা জাস্ট আমার কালি না থাকার কারণে এই কাজটা করলাম। আচ্ছা এটা কি, এটা হলো যকৃৎ কোষের নিউক্লিয়াস, এটাও কিন্তু যকৃৎ কোষের নিউক্লিয়াস। তো এবার দেখো এই যকৃৎ কোষের নিউক্লিয়াসটা কি ঘটবে। আচ্ছা দেখো ক্রিপ্টোজয়েডটা কি হবে। ক্রিপ্টোজয়েডটা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা তো বুঝতে পারলাম, যে স্পোরোজয়েড কোষটা যখন যকৃৎ কোষে প্রবেশ করলো তখন ক্রিপ্টোজয়েডটা সৃষ্টি হয়েছে। তো এই ক্রিপ্টোজয়েডের ক্ষেত্রে দেখো মাঝখানে একটা গোল লাল নিউক্লিয়াস আছে, এই যে এখানে ভিতরে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা দেখো বিভাজিত হয়ে কি করলো, দেখো এই যে অনেকগুলো নিউক্লিয়াস সৃষ্টি করলো, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ ডট 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 দেয়া অনেকগুলো নিউক্লিয়াস কিন্তু এখানে সৃষ্টি হয়েছে, কোন জায়গা থেকে, ক্রিপ্টোজয়েড থেকে। তো এবং এই যে নিউক্লিয়াস গুলো, যে অনেকগুলো নিউক্লিয়াস সমৃদ্ধ যে দশাটা তাকে বলা হয় সাইজন, ঠিক আছে। সাইজন মানে কি, বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে দশা তাকে বলা হয় সাইজন। তাহলে ক্রিপ্টোজয়েডটা অসংখ্য নিউক্লিয়াসে বিভক্ত হয়ে গেল, এবং এই দশাকে আমরা বলে থাকি সাইজন দশা। সাইজন দশার মধ্যে কি থাকবে, অসংখ্য নিউক্লিয়াস থাকবে। আর দেখো কি হলো, যতই আমার নিউক্লিয়াসটা মানে এই ক্রিপ্টোজয়েড বা স্পোরোজয়েড কোষটা যতই পরিবর্তিত হচ্ছে, দেখো আমার এই যকৃৎ কোষের নিউক্লিয়াস যেটা সেটা কিন্তু বিকৃত হচ্ছে। এই যে দেখো এখানে যেরকম ছিল, এখানে আস্তে আস্তে বিকৃত হচ্ছে, এই যে দেখো এখানে বিকৃত নিউক্লিয়াস দেখা যাচ্ছে, অলমোস্ট চ্যাপ্টা হয়ে গেছে, দেখো এরকম এরকম হয়ে গেছে বিকৃত নিউক্লিয়াস। মানে এটা মূলত প্রভাব বিস্তার করছে, এই যে সাইজনটা আস্তে আস্তে ক্রিপ্টোজয়েড থেকে সাইজন, সাইজন থেকে আরো সামনে যাচ্ছে, তত কি প্রভাব বিস্তার করে আমার নিউক্লিয়াসটাকে, যকৃতের নিউক্লিয়াসটাকে সে বিকৃত করে দিচ্ছে। এবার দেখো এখানে যেহেতু নিউক্লিয়াস আছে, আমরা কিন্তু জানি যে নিউক্লিয়াসের চারদিকে এরকম সাইটোপ্লাজম থাকে, এবং সাইটোপ্লাজম থাকলে আমরা সেটাকে কি করতে পারি, সেটাকে আমরা কোষ বানিয়ে দিতে পারি। তো এখানেও আমার এরকম কোষ সৃষ্টি হবে। দেখো এই যে দেখো এখানে যে নিউক্লিয়াসটা ছিল, এই নিউক্লিয়াসের চারদিকে দেখো এরকম ছোট সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম এগুলো তৈরি হচ্ছে। এই যে এখানে দেখো কিভাবে এরকম প্রতিটা নিউক্লিয়াসের মাঝখানে সাইড দিয়ে এরকম সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম তৈরি হচ্ছে, ঠিক আছে, এরকম প্রতিটার ক্ষেত্রে এরকম সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম তৈরি হচ্ছে। সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম তৈরি হয়ে কি করছে, এরকম মানে এটাকে সমৃদ্ধ করছে। আর এটা যেটা ছিল, এটা কি, এটা ছিল আমার ওই যে ইয়েটা, বিকৃত নিউক্লিয়াসটা। তো পরক্ষণে ঘটনা কি ঘটে, আমরা কিন্তু লাইটিক চক্রের ক্ষেত্রে দেখেছিলাম যে ব্যাকটেরিয়া যেটা ছিল, ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়াটাকে কিন্তু T2 ফাজ কি করেছিল, তার কোষ প্রাচীরটা শেষ পর্যন্ত বিদীর্ণ করে বের হয়ে গিয়েছিল। এক্ষেত্রে কাইন্ড অফ সেম টাইপের একটা ঘটনা ঘটে, যে এইগুলো যে ক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েডটা কি, এই সাইজন্টের নিউক্লিয়াসগুলোর বাইরে দিয়ে কি করলো, এই যে দেখো ক্রিপ্টোমেরোজয়েড মূলত কোনগুলো, এই যে ভিতরের গুলো, ঠিক আছে, এইগুলো এই যে গোল্লা গোল্লা দেওয়া যে অংশগুলো, এইগুলোই হলো তোমার ক্রিপ্টোমেরোজয়েড। তো ক্রিপ্টোমেরোজয়েডটা কিভাবে সৃষ্টি হয়েছে, এই সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসের চারদিকে সাইটোপ্লাজম এসে এরকম ক্রিপ্টোমেরোজয়েড সৃষ্টি করেছে। তো এই ক্রিপ্টোমেরোজয়েড গুলো কি করে, যে যখন এগুলোর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ক্রিপ্টোমেরোজয়েডের, তখন কি করে সে এই যে আমার হেপাটিক সেলটা বা যকৃৎ কোষটা, এই যকৃৎ কোষটাকে বিদীর্ণ করে বাইরে চলে আসে। এই যে দেখো এইগুলো কি, এগুলোই মূলত আমার ক্রিপ্টোমেরোজয়েড, ঠিক আছে। এখন এই ক্রিপ্টোমেরোজয়েডের কাজটা কি, এই ক্রিপ্টোমেরোজয়েডটা কিন্তু একইভাবে মানে এটাও আবার আক্রমণ ক্ষমতা সম্পন্ন। সে কি করবে, আবার নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে। এই যে দেখো ক্রিপ্টোমেরোজয়েডটা কি করলো, আবার নতুন যকৃৎ কোষকে
আক্রমণ করলো, ঠিক আছে। এই যে এই লালটাই কিন্তু ভিতরে গিয়েছে, বা এই যে কোনো একটা লাল এখানে থেকে ভিতরে চলে গেছে। তো এগুলো কি ক্রিপ্টোমেরোজয়েড, সেগুলো কি করছে এখন যকৃৎ কোষকে, নতুন যকৃৎ কোষকে আক্রমণ করছে। তো তাহলে এটা কি ক্রিপ্টোমেরোজয়েড। তো এই ক্রিপ্টোমেরোজয়েডটা কি করবে পরবর্তীতে, ক্রিপ্টোমেরোজয়েডটা ওই যে দেখো এখানে কি হয়েছিল, ক্রিপ্টোমেরোজয়েড থেকে সাইজেন্ট হয়েছিল না, এই ক্ষেত্রেও সেম বিষয়, ক্রিপ্টোমেরোজয়েডটা অসংখ্য নিউক্লিয়াসে বিভক্ত হয়ে আবার একটা সাইজন্ট দশা সৃষ্টি করলো। আর এখানে কি হবে যে দেখো, এটা এই ক্ষেত্রে আমার হয়তো বা ইয়েটা যেটা ছিল এই নিউক্লিয়াসটা ছিল সুগঠিত, কিন্তু পরবর্তীতে দেখো এখানে আবার বিকৃত হয়ে গেছে। তো পরবর্তীতে দেখো পরবর্তী ধাপে কি হবে, নিউক্লিয়াসটা আরো বিকৃত হবে, যকৃতের নিউক্লিয়াসটা। আর এখানে সাইজন্টের ভিতরে থাকা প্রতিটা নিউক্লিয়াসের চারদিকে এরকম সাইটোপ্লাজম সৃষ্টি হবে। এবং এই যে দশাটা, এই ক্ষেত্রে দেখো আগের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, সাইজন্টের নিউক্লিয়াসগুলোর চারদিকে যখন সাইটোপ্লাজম এসেছিল তখন আমরা তাকে ডাকতাম কি, ক্রিপ্টোমেরোজয়েড নামে। কি নামে? ক্রিপ্টোমেরোজয়েড। কিন্তু এখন সেটাকে ডাকবো কি, মেটাক্রিপ্টোমেরোজয়েড। মোটামুটি সেম, কিন্তু ধাপটা যেহেতু অগ্রসর হচ্ছে এই জন্য একে ভিন্ন নামে ডাকা হয়। এটা কি, মেটাক্রিপ্টোমেরোজয়েড। তো মেটাক্রিপ্টোমেরোজয়েড হলো এগুলো। তো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো কি করবে পরবর্তীতে, এই যকৃৎ কোষটাকে বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসবে। এখন মেটাক্রিপ্টোমেরোজয়েটের আবার দুইটা ক্লাসিফিকেশন হয়, ঠিক আছে। মেটাক্রিপ্টোমেরোজয়েটের দুইটা ক্লাসিফিকেশন হয়ে থাকে, একটা কি মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, আর একটা হলো ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। তো এই যে দেখো মেটাক্রিপ্টোমেরোজয়েড যেগুলো, এগুলো যদি এগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দুই ধরনের গঠন পেয়ে থাকি। কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েডের আকার হয়ে থাকে বড়, যেগুলোকে আমি কালো দাগ দিয়ে দেখাচ্ছি। আর কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েডের আকার হয়ে থাকে ছোট, যাকে আমরা মাইক্রো মেটাক্রিপ্টোজয়েড নামে ডাকি। এবং এগুলো কি আকারে ছোট হয়। আর ম্যাক্রো মানে কি বড়, মাইক্রো মানে কি ছোট। এই কারণে মাইক্রো মেটাক্রিপ্টোজয়েড গুলো হবে ছোট, মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো হবে বড়। সরি, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো হবে বড়। আর এগুলো কোথা থেকে সৃষ্টি হবে, এই যে যকৃৎ কোষের ভাঙন থেকে যে মেটাক্রিপ্টোমেরোজয়েড আছে তারই মূলত দুইটা শ্রেণী বিভাজন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড যেটা, সেটা আবার একইভাবে আমার মানে আবারও যকৃৎ কোষকে আক্রমণ করার ক্ষমতা সম্পন্ন। তাহলে এগুলো কি করবে, ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো কি করবে, আবার দেখো এই যে নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে। আর মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড যেটা, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে এইগুলো, এগুলো কি করবে তোমার, এরা হলো মূলত এরিথ্রোসাইটিক সাইজোগনিতে অংশগ্রহণ করবে। মানে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে অংশগ্রহণ করবে মূলত কারা, এই মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েডরা। তো এখন আমরা যদি দেখি এখান থেকে আরম্ভ করে এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত যে অংশটা, সেটাকে আমরা বলে থাকি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, ঠিক আছে। এখান থেকে মানে স্পোরোজয়েড কোষ প্রবেশ করার পর থেকে আবার নতুন দেখো কি ক্রিপ্টোজয়েড কোষ সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত যেই টাইম স্পেনটা, সেটাকে কি বলা হয়, বা যেই সময়টা, সেটাকে কি বলা হয়, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, ঠিক আছে। এখান থেকে স্পোরোজয়েড কোষটা সৃষ্টি হওয়ার মানে আক্রমণ করার পর থেকে ক্রিপ্টোমেরোজয়েড কোষ দেখো কি আবার নতুন যে যকৃৎ কোষকে আক্রমণ করার পূর্ব পর্যন্ত যে সময়টা বা যেই দশাটা, সেটাকে কি বলা হয়, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বলা হয়। আর বাকিটাকে কি বলা হবে, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে কি, নতুন কোষ, নতুন যকৃত কোষটা আক্রান্ত হওয়ার পর থেকে আবার পুনরায় মাইক্রো এবং মেটাক্রিপ্টোমেরোজয়েড সৃষ্টির যে সময়টা, তাকে বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো এটা ছিল আমার হেপাটিক সাইজোগনির বিষয়। তো আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পর্কে অবশ্যই দেখব। তো এরিথ্রোসাইটিক সাইজোগনির চিত্রটা আমরা এখানে এঁকে নিব, এবং আলোচনার সুবিধার্থে সেটা এঁকে নেওয়া হবে এখানে, এবং সেই বিষয়টা ব্যাখ্যা করা হবে। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো কি, সেটা হচ্ছে আমার এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পর্কে। তাহলে এরিথ্রোসাইটিক সাইজোগনির আসলে সংগঠন স্থলটা কোথায়, সেটা হলো আমার এরিথ্রোসাইটে বা লোহিত রক্তকণিকায়। তো লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া পরজীবী গিয়ে কিভাবে ধ্বংসলীলা চালায়, সেটাই মূলত আমরা এই অংশে দেখব। তো এখানে চিত্রটা এঁকে নিয়েছি অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যদি আমরা শুরু করি, প্রথমত আমার বলতে হয় কি, যে দেখো এখানে যে মেরোজয়েটের কথা বলা আছে, এই মেরোজয়েটটা কি, এটা হলো মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট, ঠিক আছে। এটা কি মূলত মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট। তো মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েটটাই কিন্তু আমার এরিথ্রোসাইটকে আক্রমণ করার কথা ছিল, সেটা কিন্তু আমরা আগেই দেখেছিলাম, ঠিক আছে।
ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড যেটা ছিল সেটা কিন্তু আবার নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে, আর মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড যেটা সেটা কি করবে, সেটা হলো আমার আরবিসি কে বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে। তাহলে এই মেরোজয়েডটা কোন মেরোজয়েড? মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েড। সে এসে কি করলো, তোমার এই যে গঠনটা দেখতে পাচ্ছ এই সম্পূর্ণ গঠনটা হলো আমার রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। তাহলে এই লোহিত রক্তকণিকার মধ্যে মেরোজয়েডগুলো মানে মাইক্রোমেটাক্রিপ্টোমেরাজয়েডগুলো যখন প্রবেশ করবে তখন কি হবে দেখো তো, এই যে এখানে মাঝখানে দেখতে পাচ্ছ যে দশটা সৃষ্টি হলো সেটা হলো আমার ট্রফোজয়েড। একে আমরা কি বলি? ট্রফোজয়েড। ট্রফোজয়েডটা কি? আরবিসির ভিতরে যখন মেরোজয়েডগুলো প্রবেশ করে তখন যেই অবস্থা সৃষ্টি হয় সেটা হলো ট্রফোজয়েড। তো ট্রফোজয়েডের মধ্যে এরকম একটা খালি অংশ দেখতে পাচ্ছ, সেটা কি? সেটা হলো ট্রফোজয়েডের কোষ গহ্বর। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কি? এটা হলো নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা কোষ গহ্বর আছে, আর বাইরে ডট ডট যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো মূলত হলো সাইটোপ্লাজম। তো পরবর্তী ধাপে ঘটনা কি ঘটে দেখো, এক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে আমার এই নিউ কোষ গহ্বর যেটা সেটা কি হয়, আকারে বড় হতে থাকে, আকারে বড় হতে থাকে। এবং এর ফলে কি হবে দেখো তো, এই নিউক্লিয়াসটা কিন্তু সাইডে চলে যাবে বা পাশে চলে যাবে। কি কারণে? যেহেতু কোষ গহ্বরটা এই অংশটার অধিকাংশ জায়গা দখল করে নিবে, তখন আমার এই নিউক্লিয়াসটা অবশিষ্ট জায়গায় চলে যাবে। তাহলে অবশিষ্ট জায়গাটা কিরকম? এরকম পাশে চলে যাবে। দেখো এই ক্ষেত্রে ঘটনা কি, এই যে দেখো আমার কোষ গহ্বরটা কি হলো, বড় হয়েছে, এই যে এটা কোষ গহ্বর বড় হয়েছে, ফলে এই নিউক্লিয়াসটা কি আমার এরকম পাশাপাশি মানে একদম সাইড ঘেঁষে এরকম একটা অবস্থানে এসে পড়েছে। তো এই যে দেখো একটা জিনিস, মাঝখানে গহ্বর, সাইডে এরকম গোল, এবং উপরে একটা এই মানে রিং এর মধ্যে যেরকম তোমার পাথর থাকে এরকম এই নিউক্লিয়াসটা দেখো পাথরের মতো, মাঝখানে হলো গহ্বর। তার মানে এটাকে কিন্তু একটা রিং এর সাথে কল্পনা করা যায়, এই যে রিং ফিঙ্গারে যে রিংটা পড়ে সেই রিং এর সাথে তুলনা করতে পারো। এই কারণে এই গঠনটাকে আমরা বলে থাকি হলো সিগনেট রিং, ঠিক আছে? এই গঠনটাকে বলা হয় কি? সিগনেট রিং। এবার পরবর্তী ঘটনা দেখো কি, পরবর্তীতে যেই ঘটনাটা ঘটে সেটা হলো এই যে গহ্বরটা, এই গহ্বরটা হলো আস্তে আস্তে ক্রমসংকোচন ঘটে, এগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়। ফলশ্রুতিতে কি হবে আমার, এই যে গঠনটা, এই যে পরজীবীটা, এটা কিন্তু মূলত পরজীবীটা, ঠিক আছে? এটা কি? পরজীবীটা। তো এই পরজীবীটা কি করবে দেখো, এই পরজীবী হলো তোমার, এই পরজীবীর আকারটা কি এরকম হয়ে গিয়েছে, এরকম হয়ে গিয়েছে, এবং এই এটা দেখতে কিসের মতো? অ্যামিবার মতো, ঠিক আছে? অ্যামিবার মতো এরকম দেখো, এরকম ক্ষণপদ আছে, অ্যামিবারও কিন্তু এরকম ক্ষণপদ থাকে। তো এই জন্য এই দশাটাকে আমরা বলে থাকি কি, এটা যেহেতু ট্রফোজয়েড তাহলে এটাকেও ট্রফোজয়েডই বলতে হবে। এই যে দেখো এটা তো ট্রফোজয়েড, এখানেও তো ট্রফোজয়েডই ছিল, এবং এখানেও এটা ট্রফোজয়েডই থাকবে, কিন্তু আরেকটা নতুন অংশ যুক্ত হবে সেটা হলো অ্যামিবয়েড। অ্যামিবয়েড কি কারণে? কারণ এটা দেখতে কিন্তু অ্যামিবার মতো, ঠিক আছে? এখানে তাহলে অ্যামিবয়েড ট্রফোজয়েড সৃষ্টি হলো। আর সাইটোপ্লাজমে এই সময় কি দেখা যায়? এরকম কণা দেখা যায়, ঠিক আছে? এরকম 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 কণা দেখা যায়। এই কণাগুলোকে কি বলা হয়? সারফনাস কণা বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? সারফনাস কণা। তো এগুলো হলো সারফনাস কণা। তো এখান থেকে এই বিষয়টা দেখলা। আর আরেকটা বিষয় বলে রাখি যে এক্ষেত্রে ঘটনাটা কি ঘটে, যখন আমার অ্যামিবয়েড ট্রফোজয়েড দশাটা সৃষ্টি হয় তখন আমার এই লোহিত রক্তকণিকাটা আকারে স্ফীত হয়, ঠিক আছে? আমি যদি মোটামুটি সব একরকমই দেখিয়েছি, কিন্তু মূলত এটা কি হবে? এরকম স্ফীত হবে বা প্রসারিত হবে। তো সারফনাস কণা এই যে দেখো, এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলিয়ে রাখি যে ম্যালেরিয়া যে পরীক্ষা করা হয়, আসলে কোনো রোগী ম্যালেরিয়া আক্রান্ত কিনা সেটা মূলত কিসের উপর বেস করে করা হয়? সেটা হলো লোহিত রক্ত কণিকায় কণিকার যে সাইটোপ্লাজম সেখানে সারফনাস কণা আছে কিনা, বা তার উপর বেস করে আমরা ম্যালেরিয়ার পরীক্ষাটা করে থাকি। যদি দেখি সারফনাস কণা আছে তাহলে আমরা শিওরলি বলতে পারি যে সে ম্যালেরিয়া আক্রান্ত, আর যদি না থাকে তাহলে বলবো কি সে ম্যালেরিয়া আক্রান্ত না, বা ম্যালেরিয়া নেগেটিভ বলতে পারি। তো এবার দেখো বিষয়টা কি, যে দেখো এই ক্ষেত্রে পরবর্তী ধাপে ঘটনাটা কি ঘটে, এই যে এখানে একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ মাঝখানে, এই নিউক্লিয়াসটা কি হয়? বিভাজিত হয়ে যায়, এবং 8 থেকে 12টা নিউক্লিয়াসে পরিণত হয়, ঠিক আছে? এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 8 থেকে 12টা। আচ্ছা, যদি নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা একটু দেখি, 8 থেকে কয়টা, দাঁড়াও একটু এখান থেকে দেখে নিচ্ছি, যে এক্ষেত্রে আমার 12 থেকে 24টা, ঠিক আছে? 12 থেকে 24টা। তো 12 থেকে 24টা নিউক্লিয়াসে কিন্তু এখানে সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে? 12 থেকে 24টা নিউক্লিয়াস সৃষ্টি হয়। এই যে এগুলো কিন্তু নিউক্লিয়াস, ঠিক আছে? এই যে বাইরে যে পরিধির দিকে যে ডট ডট গুলো দেখতে পাচ্ছ লাল রঙের, সেগুলো কি আমার নিউক্লিয়াস।
তো এই নিউক্লিয়াসগুলোর ব্যাপারে যদি বলি, তাহলে এই নিউক্লিয়াসগুলো এরকম সাইড ঘেঁষে থাকবে, আর মাঝখানে দেখতে পাচ্ছ ডট ডট সাইনের একটা অংশ, এটা হলো মূলত কি, এটাকে বলা হয় আমার হিমোজয়েন। ঠিক আছে, হিমোজয়েন বলা হয়। হিমোজয়েনটা কি একটা বর্জ্য পদার্থ। ঠিক আছে, এটা কি এরকম মাঝখানে থাকবে। তো এই হিমোজয়েনটা কিভাবে সৃষ্টি হয় সেটাও তুমি এখান থেকে শেষে জানতে পারবে যে এখানে হিমোজয়েনটা কিভাবে সৃষ্টি হয়েছিল। এবার দেখো কি ঘটনা, এখানে এই নিউক্লিয়াসগুলোর চারদিকে সাইটোপ্লাজম যুক্ত হয়ে, সাইটোপ্লাজম এবং কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন যুক্ত হয়ে কি হয়, মেরোজয়েট সৃষ্টি হয়। ঠিক আছে, এই যে প্রতিটা অভিক্ষেপ এগুলো কি এক একটা মেরোজয়েট, এবং এই মেরোজয়েটগুলো এরকম ভাবে বিন্যস্ত থাকে যে দেখে মনে হয় কি এরা হলো দ্বিস্তর বিশিষ্ট গোলাপ ফুলের পাপড়ি। ঠিক আছে, তো গোলাপের পাপড়ির মতো লাগে বলে একে কি ডাকা হয়, রোজেট ডাকা হয়। ঠিক আছে, একে কি বলা হয়, রোজেট ডাকা হয়। আর এখানে যে ঘটনা ঘটে পরবর্তীতে, এখানে তো আমরা একবার দেখেছিলাম যে লোহিত রক্তকণিকার সম্প্রসারণ ঘটবে, আবার এখানে রোজেট দশা যখন সৃষ্টি হয় এর পরবর্তীতে আবার কি হয়, আক্রান্ত আরবিসির বর্ধন হয়, মানে এই লোহিত রক্তকণিকাটা আকারে বড় হয়। কি কারণে বড় হয়, দেখো এখানে নতুন নতুন এরকম মেরোজয়েট সৃষ্টি হয়েছে, এগুলো কি এক একটা মেরোজয়েট। তো এই মেরোজয়েট গুলো যখন সৃষ্টি হয়েছে তখন কি আমার এগুলোর স্পেসিং এর জন্য তো আমার লোহিত রক্তকণিকাটাকে বড় হতে হবে, তখন লোহিত রক্তকণিকাটা এরকম আকারে এক্সপান্ড করে, এবং এখান থেকে কি হয় দেখো, এটা পরবর্তীতে একদম ফেটে যায়। তো ফেটে গেলে কি হবে, এখানে ভিতরে থাকা মেরোজয়েট গুলো কিন্তু প্লাজমায় প্রবেশ করবে। ঠিক আছে, মূলত আমার লোহিত মানে রক্তকণিকা, যেটা রক্তকণিকা এবং প্লাজমা মিলে কিন্তু আমার রক্ত গঠিত হয়। তাহলে যেহেতু আরবিসি বা রেড ব্লাড সেল একটা রক্তকণিকা, এখান থেকে যদি আমার ইয়েটা মানে বের হয়ে যায়, মানে কি বলে, এটা যদি ভেঙে যায়, তাহলে কি হবে, এটার ভিতরে যেসব উপাদান আছে সেগুলো প্লাজমায় চলে যাবে। একইভাবে এখানে যেহেতু মেরোজয়েট ছিল, এটা যখন আমার লোহিত রক্তকণিকাটা ভেঙে গেল, তখন এখান থেকে মেরোজয়েটগুলো প্লাজমায় প্রবেশ করবে। তো প্লাজমায় প্রবেশ করলে কি ঘটনা ঘটে, প্লাজমায় যখন প্রবেশ করবে তখন আমার এই প্লাজমার মধ্যে কিন্তু আবার ডাব্লিউবিসি যেটা আছে বা শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা কি করবে, এই মেরোজয়েটের উপস্থিতি টের পেয়ে সে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এবং প্রতিরোধমূলক ব্যবস্থাটা কিরকম, যে এক্ষেত্রে দেখা যায় কি প্রচুর পরিমাণে পাইরোজেন ক্ষরণ হয়। এখন পাইরোজেন ক্ষরণ হলে ঘটনা কি ঘটে, পাইরোজেন হলো এরকম একটা রাসায়নিক পদার্থ যার উপস্থিতিতে মানুষের দেহ আসলে গরম হয়ে ওঠে, বা যাকে আমরা জ্বর আসা বলি। তো তাহলে কি হবে, মেরোজয়েটটা যখন রক্ত মানে রক্ত রস বা প্লাজমায় প্রবেশ করবে, তখন কি হবে, পাইরোজেন ক্ষরণ হবে এবং মানুষের শরীর গরম হবে, একে আমরা জ্বর আসা বলি। তো জ্বর আসবে, এবং এই যে সম্পূর্ণ চক্রটা, এই সম্পূর্ণ চক্রটা ফর্ম হতে প্রায় 48 থেকে 72 ঘন্টা সময় লাগে। 48 থেকে 72 ঘন্টা। তো এই 48 থেকে 72 ঘন্টা পর পর আসলে এই যে মেরোজয়েটটা আবারও মানে রক্তরসে মিলিত হবে, ফলে ডাব্লিউবিসির সাথে একটে কি তৈরি হবে, একটা মানে পাইরোজেন ক্ষরণ হবে এবং জ্বর আসবে। তো এই কারণে দেখো 48 থেকে 72 ঘন্টা যেহেতু এই সাইকেলটার টাইম ডিউরেশন, তাহলে এই টাইম গ্যাপিং এর পর পর কি হবে, আবার আমার এই জ্বর আসবে। তো এইভাবে যদি জ্বর আসে তাহলে কিন্তু এটা পুনরাবৃত্তি মেনটেন করছে। ঠিক আছে, এই কারণে কিন্তু মানে আমরা ম্যালেরিয়ার ইয়েটা মানে রোগটা হয়েছে কিনা সেটা যাচাইয়ের অন্যতম একটা উপায় হচ্ছে এটা, যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর জ্বরটা এসে থাকে, এটা দেখে আমরা বুঝতে পারি যে তার ম্যালেরিয়া হয়েছে। এবং কি কারণে 48 থেকে 72 ঘন্টা পর পর হয়, সেটার কারণটা হলো এই সাইকেলটা, এই সাইকেলটা ঘুরতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর পর তো জ্বর আসবে, এবং ততক্ষণ পর পর জ্বর আসলে আমরা বুঝতে পারবো সে ম্যালেরিয়া আক্রান্ত। তো এর পরবর্তীতে মেরোজয়েট যেটা আছে, সেটা তো বললামই যে লোহিত রক্তকণিকায় প্রবেশ করে। আর এই যে দেখো লোহিত রক্তকণিকার ভাঙনের ফলে এই যে দেখো একটা অংশ যে ভেঙে গেল, এই যে এই অংশটা, এটা কি হয়, এই এই অংশটাকে আমরা বলে থাকি হলো আহ কি কি বলে থাকি, এটা হলো তোমার হিমোজয়েনের প্রবেশ। ঠিক আছে, এটা এখান থেকে যে অতিরিক্ত অংশটা, সেটা হলো হিমোজয়েন। ঠিক আছে, আর এখানে যেহেতু আমরা দেখলাম মেরোজয়েট আছে, মেরোজয়েট কয় ধরনের হয়ে থাকে, সেটা হলো দুই ধরনের। ঠিক আছে, মেরোজয়েট এখান থেকে, সরি মেরোজয়েট যেটা, মেরোজয়েট থেকে কি হয়, দুই ধরনের কোষ সৃষ্টি হয়। কি কি, একটা হলো মাইক্রোগ্যামিটোসাইট আর একটা হলো ম্যাক্রোগ্যামিটোসাইট। এখন আমি কিন্তু গ্যামিট বলি নাই, গ্যামিটটা কি, গ্যামিটটা হলো পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ, কিন্তু এখানে মূলত পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ সৃষ্টি হয় না। তার মানে মানুষের দেহে কিন্তু মূলত এর যৌন জননটা ঘটবে না। যদি গ্যামিটোসাইট সৃষ্টি না হয়ে মানে গ্যামিট সৃষ্টি হতো, তাহলে কিন্তু একটা ওইটার একটা পসিবিলিটি থাকতো।
কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয়, গ্যামিটোসাইট সৃষ্টি হয়, মানে গ্যামিট সৃষ্টিকারী কোষ সৃষ্টি হয়, কিন্তু গ্যামিটটা সরাসরি সৃষ্টি হয় না। তাহলে গ্যামিটোসাইট থেকে গ্যামিটটা কোথায় সৃষ্টি হয় সেটা আমরা জানবো হলো গ্যামিটোগনি যেটা ছিল, এবং গ্যামিটোগনির যে বিষয়টা এবং স্পোরোগনি সেই বিষয়টা আমরা দেখব। তো সেই অংশে আমরা মূলত স্পোরোগনি এবং গ্যামিটোগনি অংশে এই বিষয়টা দেখে থাকি যে কিভাবে মাইক্রোগ্যামিটোসাইট থেকে এবং ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে আমার জননের মাধ্যমে আবার নতুন ম্যালেরিয়া পরজীবী সৃষ্টি হয়, সেই বিষয়টা মূলত আমরা ম্যালেরিয়া জীবের মানে যে মশকি, সেই মশকির দেহে ঘটনাটা দেখব। ঠিক আছে, তো এখন মোটামুটি আলোচনার যেসব বিষয় আছে ছিল সেগুলো আলোচনা করা হয়ে গেছে। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো মানে মশকির দেহে এই যে গ্যামিটোগনি এবং স্পোরোগনি, এই বিষয়গুলো আমরা এখন দেখব। তো আমরা শুরু করছি যে বিষয়টা সম্পর্কে, সেটা হলো কি, সেটা হচ্ছে আমার ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের ধাপসমূহ সম্পর্কে। তো এর মধ্যে আমরা এখন যে বিষয় দুইটা দেখব সেটা হলো যথাক্রমে গ্যামিটোগনি এবং স্পোরোগনি সম্পর্কে। তো গ্যামিটোগনির ক্ষেত্রে ঘটনা কি ঘটে, আমরা কিন্তু পূর্ববর্তী যে বিষয়টা দেখেছিলাম তারই ধারাবাহিকতা কিন্তু এখানে ঘটবে। তো আগে কি ঘটেছিল দেখো তো, আমার কিন্তু ম্যাক্রোগ্যামিটোসাইট এবং মাইক্রোগ্যামিটোসাইট উৎপন্ন হয়েছিল। তো ম্যাক্রোগ্যামিটোসাইট এবং মাইক্রোগ্যামিটোসাইটটা এখন বর্তমানে কোথায় আছে, সেটা হলো মানুষের দেহে আছে। তো মানুষের দেহে যখন আমার মশকিটা কামড় দিবে বা দংশন করবে, তখন কি হবে, তার দেহে সেই ম্যাক্রোগ্যামিটোসাইট এবং মাইক্রোগ্যামিটোসাইটটা প্রবেশ করবে। তো তাহলে দেখো, এই যে এর ভিতরে কি করলো, এই যে ম্যাক্রোগ্যামিটোসাইটটা এবং মাইক্রোগ্যামিটোসাইটটা কি করলো, প্রবেশ করলো। তো সেটা প্রথমত কোথায় গেল, ক্রপে যাবে। ঠিক আছে, এই অংশটাকে বলা হয় ক্রপ, মশকির ক্রপ বলা হয়ে থাকে এই অংশটাকে। তো ম্যাক্রোগ্যামিটোসাইটটা কি হবে, ম্যাক্রোগ্যামিটোসাইটটা তুমি জানো আকারে বড় হয়, তাহলে দেখো এটা কিন্তু আকারে বড়, আর মাইক্রোগ্যামিটোসাইট যেটা সেটা কিন্তু আকারে ছোট। তো ম্যাক্রোগ্যামিটোসাইটের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে আর মাইক্রোগ্যামিটোসাইটের মধ্যে কি ঘটনাটা ঘটবে সেটা যদি দেখো, প্রথমত আমরা দেখি ম্যাক্রোগ্যামিটোসাইটের কি ঘটে। এটা প্রথমত আমার, এটা হলো কি ম্যাক্রোগ্যামিটোসাইট। তো ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে কি সৃষ্টি হবে, ম্যাক্রোগ্যামিট সৃষ্টি হবে। তো এখান থেকে যেটা সৃষ্টি হলো সেটা কি আমার ম্যাক্রোগ্যামিট, এই যে দেখো এটা কি ম্যাক্রোগ্যামিট। তো এই ম্যাক্রোগ্যামিট কি হয় পরবর্তী সময়ে, মানে ম্যাক্রোগ্যামিটের একটা অংশ কি হয়, উত্থিত হয়, বা এখানে একটা কোণ সৃষ্টি হয়। তো এই যে দেখো, এই যে ম্যাক্রোগ্যামিট এর উপরে দেখো এরকম একটা কোণ সৃষ্টি হয়েছে। তো একে বলা হয় অভ্যর্থনা কোণ বা রিসেপশন কোণ বলা হয়ে থাকে। তো রিসেপশন কোণ বা অভ্যর্থনা কোণ কি কারণে বলা হয়ে থাকে, এর পিছনে একটা কারণ হচ্ছে যখন আমার ইয়েটা তৈরি হবে, শুক্রাণুটা তৈরি হবে, তখন মূলত সেটা এই অভ্যর্থনা কোণ দিয়ে ভিতরে নিষেকটা করে। তো এই জন্য একে বলা হয় অভ্যর্থনা কোণ বা একে বলা হয় রিসেপশন কোণ। তো রিসেপশন কোণ তাহলে নিচে থাকবে কি, ম্যাক্রোগ্যামিট থাকবে, আর ম্যাক্রোগ্যামিটের সাথে ওই দিক দিয়ে যেই আমার ইয়েটা তৈরি হবে, শুক্রাণুটা তৈরি হবে, বা যেটাকে আমরা বলে থাকি মাইক্রোগ্যামিট, সেই মাইক্রোগ্যামিটটা একে নিষেক ঘটাবে। তো গ্যামিটটা কি করে দেখো, এটা হলো মাইক্রোগ্যামিটোসাইট। এটা প্রথমত বিভাজিত, মানে এটা কি হয়, মানে এখানে যে নিউক্লিয়াসটা আছে মাইক্রোগ্যামিটোসাইটের, এখানে নিউক্লিয়াসটা কি হবে, নিউক্লিয়াসটা হলো বিভাজিত হবে। বিভাজিত হয়ে এরকম দেখো একটা মানে এরকম একটা কোনা কোনা একটা শেপ তৈরি হয়েছে এরকম। এর প্রতিটা কোণে আমার নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে প্রতিটা কোণার মধ্যে থাকবে। তো পরবর্তীতে কি ঘটনা ঘটে, যে এই যে উত্থিত যে অংশটা বা যাকে আমরা অভিক্ষেপ বলে থাকি, এই অভিক্ষেপগুলো আরো লম্বা হতে থাকে এবং এরকম একটা শেপ করে বা একটা শেপ ফর্ম করে। তো তখন ঘটনা কি ঘটে, এই নিউক্লিয়াসগুলো ওই প্রতিটা উত্থিত অংশে বা ওই ফ্লাজেলার মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলোর প্রতিটা কোণে চলে যায় এবং গিয়ে কি করে দেখো, এগুলো কিন্তু পরবর্তীতে মুক্ত হয়ে যায়। এই অংশগুলো উত্থিত অতিরিক্ত যে অংশগুলো সেগুলো মুক্ত হয়ে যায়। মূলত এগুলো কি, এগুলো হলো আমার মাইক্রোগ্যামিট। তো এই মাইক্রোগ্যামিটগুলো এখান থেকে এই কাঠামো থেকে মুক্ত হয়ে যায়, একে আমরা বলে থাকি এক্স ফ্লাজেলেশন। তো এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ায় এই মাইক্রোগ্যামিটগুলো এখান থেকে মুক্ত হয়ে আমার এই যে অভ্যর্থনা শঙ্কু বা যাকে বলে থাকি কি রিসেপশন কোণ দিয়ে এটা ভিতরে প্রবেশ করে, এই যে দেখো এরকম একটা শেপ তৈরি করে। তো পরবর্তীতে এটা কি, এটা কিন্তু একটা ডিপ্লয়েড দশা, কারণ কি এখান থেকে একটা হ্যাপ্লয়েড আসবে, এখান থেকে একটা হ্যাপ্লয়েড মিলিত হয়ে একটা ডিপ্লয়েড তৈরি হবে। তো এই ডিপ্লয়েডটা কি হবে, এটা এটা মূলত হলো জাইগোট। তো এই জাইগোটটা কি হবে, বিভাজিত হবে। বিভাজিত হয়ে যেটা গঠন করবে সেটা হবে ওকিনেট। ঠিক আছে, ওকিনেটটা কি, ওকিনেটটা হলো একটা কোষ।
তো এই কোষটা এখানে সৃষ্টি হলো। উকিনেটটা কিরকম হয়ে থাকে? এটা লম্বা হয়ে থাকে। সাধারণত আমরা যেসব জাইগোট নিয়ে কাজ করি সেগুলো কিন্তু গোলাকার হয়, কিন্তু এটা হবে কি লম্বা। তো লম্বা উকিনেট সৃষ্টি হবে। আচ্ছা দেখো, এই জায়গার মধ্যে আমরা যে যতটুকু পর্যন্ত ছিলাম সর্বশেষ আমরা দেখেছি কি এখানে ওকিনেট সৃষ্টি হবে, ঠিক আছে? বাইরে একটা নয়েজ আছে, আর ইন দ্য মিন টাইম দেখো আমি আমার চুল কাটাই ফেলছি। তো চুল কর্তনের পরে আবারও ক্লাসের সূচনা ঘটবে। তো এখন আমরা বাইরে শুনতে পাচ্ছি শিশুর আর্তনাদ। তো শিশুর আর্তনাদ এবং ব্যাঙের আর্তনাদ সহ যাবতীয় বিষয় আসে উপেক্ষা করে আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। বাইরে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকার কারণে আমি একটু এই স্পিকারটাকে ইউজ করছি। তো দেখো এখানে কি ওকিনেট নামক একটা ডিপ্লয়েড দশা এখানে থাকে, ঠিক আছে? তো এই উকিনেটটা কি করে দেখো, উকিনেটটা কিভাবে সৃষ্টি হয়েছিল? এই ম্যাক্রোগ্যামিট এবং মাইক্রোগ্যামিট মিলিত হয়ে তৈরি করেছিল জাইগোট। এই জাইগোটটা সাধারণত হয়ে থাকে কীরকম? নর্মালি আমরা যেসব জাইগোট দেখি সেগুলো কি হয়? গোলাকার হয়। কিন্তু এই উকিনেটটা কি হবে? লম্বা হবে, ঠিক আছে? এই লম্বা একটা উকিনেট সৃষ্টি হবে। তো এই উকিনেটটা পরবর্তীতে কি করে? উকিনেটটা হলো তোমার এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রপ, এই ক্রপের অন্তঃপ্রাচীর ভেদ করে বহিঃপ্রাচীরে এসে সিস্ট গঠন করে, হ্যাঁ? এটা উকিনেটটাও ডিপ্লয়েড এবং সিস্টটাও কিন্তু আমার ডিপ্লয়েডই হবে। তো এই সিস্টটা কি করে পরবর্তীতে দেখো, এর মাঝখানে কিন্তু একটা নিউক্লিয়াস আছে, হ্যাঁ? এই নিউক্লিয়াসটা পরবর্তীতে বিভাজিত হয় এবং মায়োসিস প্রক্রিয়া, এবং আমরা জানি মায়োসিস প্রক্রিয়াকে কিন্তু আমরা হ্রাসমূলক বিভাজনও বলে থাকি। কী কারণে বলি? কারণ হলো এক্ষেত্রে আমার মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা কি হয়? অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে থাকে। তার মানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হবে মাতৃকোষের অর্ধেক। তাহলে এটা যদি হয় ডিপ্লয়েড, তাহলে মিউসিস প্রক্রিয়ায় যে আমার নিউক্লিয়াসগুলো সৃষ্টি হবে সেখানে আমরা কী ধরনের কোষ পাবো? সেটা হলো হ্যাপ্লয়েড। তো এরকম হ্যাপ্লয়েড দশা সৃষ্টি হবে। এখানে দেখো নিউক্লিয়াসগুলো অসংখ্য ছোট ছোট নিউক্লিয়াসে বিভক্ত হয়েছে। এই যে মাঝখানে যে কেন্দ্রীয় নিউক্লিয়াসটা, এটা বিভাজিত হয়ে যেরকম ডট ডট অনেকগুলো নিউক্লিয়াস সৃষ্টি করেছে। তো পরবর্তীতে এই নিউক্লিয়াসের চারদিকে কি হবে? আবার সাইটোপ্লাজম এসে জমা হবে। সাইটোপ্লাজম এবং যেটাকে বলা কি কোষঝিল্লি, সেটা এখানে যুক্ত হয়ে এরকম কোষ গঠন করবে এবং এরকম গোলাকার গোলাকার কোষ সৃষ্টি হবে। তো পরবর্তীতে এই গোলাকার কোষটা আরও মানে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটা কি সৃষ্টি করবে? স্পোরোজয়েট সৃষ্টি করবে। আর স্পোরোজয়েটগুলো এই যে দেখতে পাচ্ছ কোষের ভিতরে, এগুলো পরবর্তীতে স্পোরোজয়েট সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন এই যে স্পোরোজয়েটের বাইরে যে প্রাচীরটা আছে সেই প্রাচীরটা বিদীর্ণ করে আমার এই যে দেখো কি বিদীর্ণ ওসিস্ট, ঠিক আছে? এগুলো মূলত হলো বিদীর্ণ ওসিস্ট। তো এই ওসিস্টটা বিদীর্ণ হয়ে এখান থেকে কি বের হবে? এরকম আমার স্পোরোজয়েটগুলো বের হবে। এই যে এটা যেটা সেটা হলো আমার ওসিস্ট, ঠিক আছে? ওসিস্ট কি ধারণ করে? এরকম তোমার স্পোরোজয়েটগুলোকে ধারণ করে। তো ওসিস্টটা যখন বিদীর্ণ হবে, বাইরের যে প্রাচীরটা এটা বিদীর্ণ হবে, তখন আমার স্পোরোজয়েটগুলো বাইরে বের হবে। তো এতটুকুই ছিল মূলত ম্যালেরিয়া সম্পর্কিত আলোচনা। ম্যালেরিয়ার উপর আর কোনো ক্লাস নেওয়া হবে না। এতটুকুই ছিল। সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।